আমি সাদিয়া শবনম বানু, সহকারী শিক্ষিকা, বগুড়া ওয়াইমসে পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আমি আজ অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস নেব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আবার তোমাদের পাশে হাজির হতে পেরে আমার খুবই ভালো লাগছে। এর আগেও কিন্তু আমি তোমাদের 3টা ক্লাস নিয়েছিলাম। আশা করি সেগুলো দেখে থাকবে, নিশ্চয় ভালো লেগেছে। এর আগে তোমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, যেমন শব্দ, ধাতু, ক্রিয়াপদ, বাক্য গঠন, তারপরেও হয়তো কিছু অংশ আমাদের ব্যাকরণের বাকি ছিল। তার বাকি অংশে আজ যেটা আমি তোমাদের নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিরাম চিহ্ন। তোমরা সচরাচর ছোটবেলা থেকে, এমনকি আমরাও অনেক সময় শুনে থাকি, গ্রামের লোকেরা কথায় কথায় বলে কোনো রকম আরাম বিরাম নেই। কিন্তু এই বিরাম কথাটির মানে আমরা এখন বুঝতে পারলাম, ওরা না বুঝেই বলতো। বিরাম কথাটির মানে হচ্ছে বিশ্রাম। আমরা যখন কোনো কথা বলি, আমরা কি সবসময় একটানা কথা বলি? কোনো হুড়মুড় করে কথা বলি না। অনেক সময় কথা বলতে বলতে আমরা কি করি? থেমে থেমে বলি। তবে থেমে বলার কারণটাই হচ্ছে আমাদের, যে আমাদের কথাটা যেন অন্য কেউ বুঝতে পারে। আর আমরা যদি একটানা কথা বলে যাই, ওটা কিন্তু মানুষের বুঝতে অসুবিধা হবে। তারপরে আরও কারণ আছে থেমে বলার, যা আমাদের শ্বাসটাও যেন আমরা ঠিক মতো নিতে পারি। কিন্তু এখন আমার যেটা বলার উদ্দেশ্য, আমরা যে বিরাম চিহ্ন কথাটার এলো থেকে, এটা কাকে বলে? আমরা লেখার সময় আমাদের মনের আবেগ, দুঃখ, ক্ষোভ, অনুভূতি, এই জিনিসগুলো বোঝানোর জন্য আমাদের কিছু চিহ্ন ব্যবহার করতে হয়। এই চিহ্নগুলোই বলা হচ্ছে বিরাম চিহ্ন। এখন বিরাম চিহ্ন, প্রাচীনকালে 2 রকমের বিরাম চিহ্ন ব্যবহার করা হতো। একটি হচ্ছে দাড়ি আর একটি হচ্ছে 2 দাড়ি। কিন্তু এখন প্রায় 16টি বিরাম চিহ্ন ব্যবহার করা হয়। এই বিরাম চিহ্নগুলো সবগুলোই কিন্তু এসেছে আমাদের ইংরেজি ভাষা থেকে। তবে বাংলা ভাষায় বিরাম চিহ্ন বাক্যে প্রয়োগ ঘটানকে সর্বপ্রথম একজন মহাপুরুষের নাম বলি, নিশ্চয় তোমরা শুনে থাকবে। উনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। উনি কিন্তু প্রথম আমাদের এই বাংলা বাক্যে কিভাবে বিরাম চিহ্ন প্রয়োগ করতে হবে, উনি এর প্রয়োগটা নিয়মাবলী আমাদেরকে শিখিয়েছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গল্প তো তোমরা ছোটবেলা থেকে অনেকেই জানো, তাই না? উনাকে আরেক নামে কি ডাকা হতো? দয়ার সাগর। উনি এত দরিদ্র ছিলেন, তাকে বিদ্যাসাগর কেন বলা হতো? তোমরা এখন দেখো আধুনিক যুগে কত লাইট, ঘরে আলো পাচ্ছ, ফ্যান পাচ্ছ, কত আরামে পড়াশুনো করছো। কিন্তু উনি কি করতেন? রাতের অন্ধকারে রাস্তার পাশে বসে, লাইট পোস্টের নিচে উনি বসে পড়াশুনো করতেন। এই জন্যই তো তিনি বিদ্যাসাগর উপাধিটা নিতে পেরেছিলেন, তাই নয় কি? আচ্ছা, যাই হোক, এখন আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এই যে বিরাম চিহ্নের নাম, একটু লক্ষ্য করো। তাদের আকৃতিগুলো আমি লিখে রেখেছি, বিরতিকাল গুলো উল্লেখ করে রেখেছি। এখন তোমরা কোনো রকম টেনশন নেবা না, টেনশন লেস ভাবে এই দিকে একটু মনোযোগী হও, দেখবে আস্তে আস্তে সব কিছু মনোযোগ চলে আসবে। এখন দেখো, প্রথমে আমরা যেটা বলবো, কমা। কমার ব্যবহারটা আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি? একটি বাক্যে কমার বিরতিটা হবে খুব অল্প সময়, এর বিরতিকাল হবে এক বলতে যে সময় লাগে। কিন্তু কমা কোন কোন ক্ষেত্রে আমাদের প্রয়োগ করতে হয় এটা আমরা আগে জেনে নেই। একটি পদের অনেকগুলি শব্দ যখন পাশাপাশি বসে,
সেক্ষেত্রে আমরা কি করি, কমা ব্যবহার করি। আবার দেখা যায় একটা বড় পদের মধ্যে বাক্যাংশ, সেটিকেও যদি আলাদা করতে যাই সেক্ষেত্রে আমাদের কমা বসে। যেমন স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পহেলা বৈশাখ, এগুলো আমাদের সবই আনন্দের দিন। উদ্ধৃতি অংশে কমা বসে। যেমন দেখো, মা বললেন অঙ্ক করতে বসো, মা বললেন, ওইখানে কিন্তু আমরা একটি কমা ব্যবহার করে থাকি। তাহলে কমা ব্যবহারটা আমরা মোটামুটি যে পয়েন্টগুলো লক্ষ্য করলাম, এই পয়েন্টগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে। এরপরে আসবে আমাদের যেটা সেমিকোলন। সেমিকোলন এক বলার দ্বিগুণ সময় এর হবে বিরতিকাল। এখানে সেমিকোলনটা আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব সেটা আমাদের আগে জানতে হবে। ভাব, দুটো বাক্য, ভাব এবং অর্থের সম্পর্ক যেখানে থাকবে সেখানে আমরা কি করি, সেমিকোলন ব্যবহার করি। যেমন দিনটা ভালো যাচ্ছে না, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, এই যে দিনটা ভালো যাচ্ছে না, এখানে আমরা একটা কমা ব্যবহার করলাম, কারণ মাঝে মাঝে বৃষ্টি পড়ছে। আবার দেখো, যে বাক্যের মধ্যে আমরা সংযোজক অব্যয় যুক্ত করব না সেক্ষেত্রেও কিন্তু আমরা সেমিকোলন ব্যবহার করি। সেমিকোলনের চিহ্নটা লক্ষ্য করো, কমার উপর একটি ফোঁটা। এখন যেমন দেখো, আগে পড়ার বই পড়ো, পরে গল্পের বই, এক্ষেত্রে আমরা কিন্তু এই সেমিকোলনটা ব্যবহার করতে পারি। তারপরে দেখো, কোনো বৈপরত্য কিংবা অনুমান যদি প্রকাশ করি সেক্ষেত্রে আমরা কি করি, সেমিকোলন ব্যবহার করি। যেমন একটু উদাহরণ দিই, ছেলেটি মেধাবী কিন্তু ভারী অলস। দেখো, বিপরীত, মেধাবীর সঙ্গে চলে আসছে কি, অলস। ছেলেটি মেধাবী কিন্তু ভারী অলস। অনুমান প্রকাশ করার ক্ষেত্রে আমরা সেমিকোলন ব্যবহার করতে পারি। যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করো তবে ভালো ফল করবে, এই যে অনুমান করে নিলাম, এক্ষেত্রে আমরা কি করতে পারি, সেমিকোলনটা ব্যবহার করতে পারি। পরের একটি যে চিহ্ন দাড়ি, দাড়ির ব্যবহারটা কিন্তু আমরা বাংলা বাক্যের ভেতরে প্রায় বেশি লক্ষ্য করে থাকি, কিন্তু দাড়ি যে কোনো একটা বাক্যের সমাপ্তি বোঝাতেই আমরা কি করি, দাড়ি ব্যবহার করে থাকি। এখন যেমন আমরা বাংলাদেশে বাস করি, একটা বাক্য শেষ হয়ে গেল, এই শেষে আমরা কি করব, দাড়ি ব্যবহার করব। জিজ্ঞাসা চিহ্ন, জিজ্ঞাসা চিহ্ন অথবা প্রশ্নবোধক চিহ্ন, কোনো কাউকে যদি আমরা কোনো প্রশ্ন করি সেক্ষেত্রে আমরা কি করি, প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করি। তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, এক্ষেত্রে আমরা কি করি, প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করে থাকি। তারপরে যেটা আসবে আমাদের বিস্ময় চিহ্ন। বিস্ময় চিহ্ন বলতে আমাদের কিংবা প্রত্যেকের মনের আবেগ, দুঃখ, ক্ষোভ, আনন্দ, এগুলো প্রকাশ করার জন্য যখন আমরা একটা বাক্যে সবসময় কি করি, এই বিস্ময়সূচক চিহ্নটা ব্যবহার করে থাকি। আর এই চিহ্নগুলো ব্যবহারের মান কেন ব্যবহার করতে হয় সেটা একটু তোমাদের আগে ধারণা দিয়ে নেই। যেমন দেখো, যদি কোনো বাক্যে আমরা বিরাম চিহ্ন ঠিকমতো ব্যবহার করতে না পারি তাহলে কিন্তু বাক্যের অর্থটা আমাদের কাছে সম্পূর্ণ হবে না, অসম্পূর্ণ থেকে যাবে। এই চিহ্ন ব্যবহার করার ফলে আমরা বাক্যের অর্থটা পরিষ্কারভাবে বুঝতে পারি। এরপরে দেখো, কোলন। কোলন দেখতে কেমন হয়, একটা বিসর্গ চিহ্নর মতো হয়। দেখো এখানে আকৃতিটা দেখে ফেলো, এখানে এর উচ্চারণের সময় দিতে হবে তোমাকে 1 সেকেন্ড। এই কোলন চিহ্নটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, উদাহরণ, উদ্ধৃতি এবং নাটকের সংলাপের ক্ষেত্রে আমরা কি করি, কোলন চিহ্ন ব্যবহার করে থাকি। বাংলা বাক্যের সন্ধি 2 প্রকার, বাংলা বাক্যের সন্ধি 2 প্রকার, এই কোলন চিহ্ন দিয়ে লিখব, স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি। আর উদ্ধৃতি, কোনো কিছুর উদ্ধৃতি, কাউরি কোনো কথা যখন আমরা উল্লেখ করব সেক্ষেত্রেও কিন্তু আমরা এই কোলন চিহ্নটা ব্যবহার করে থাকি। নাটকের সংলাপের ক্ষেত্রে, নাটক, তোমরা তো নাটক করো,
কিংবা কোনো ছোট ছোট অভিনয় করো, সেক্ষেত্রে দুজনের মধ্যে যখন আমাদের সংলাপ হয়, তখন সেক্ষেত্রে যেমন আমরা কি করি, এই কোলন চিহ্নটা ব্যবহার করে থাকি। এর পরের যে চিহ্নটা আসবে সেটা হচ্ছে তোমাদের ড্যাশ। ড্যাশ এর বিরতিকাল হবে তোমার 1 সেকেন্ড। এখন এই ড্যাশটা আমরা, এটা তো ড্যাশ সম্বন্ধে তোমাদের আকৃতি, এই যে লম্বা টানা একটা ড্যাশ, এটা কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করব? ব্যবহারের প্রয়োগগুলো দেখো, উদাহরণ, বক্তব্যের বিস্তার এবং অসম্পূর্ণ বাক্যের শেষে আমরা কি করি, এই ড্যাশটা ব্যবহার করে থাকি। ড্যাশ ব্যবহার করে থাকি। যেমন তোমরা ছোটবেলা থেকে শূন্যস্থান করে আসছো, শূন্যস্থানের পরে কিন্তু ড্যাশ চিহ্ন অবশ্যই থাকে। তাহলে দেখো, এই ড্যাশ দেখেই তো বুঝতে পারো যে এটা জিনিসটা কি করতে হবে, অসম্পূর্ণ বাক্য, এটাকে সম্পূর্ণ করতে হবে। তারপরে যে চিহ্নটা আসছে সেটা হচ্ছে আমার কোলন ড্যাশ। এই কোলন ড্যাশ, কোলন আর ড্যাশ, এই দুই চিহ্নের সমন্বয়ে এটা কিন্তু তৈরি হয়েছে কোলন ড্যাশ। এই চিহ্নের খুব একটা যে ব্যবহার বর্তমানে খুব একটা হয় না, তবে উদাহরণের ক্ষেত্রে যেমন দেখো, যেমন বাক্য গঠনের দিক থেকে প্রধানত 3 প্রকার। এক্ষেত্রে আমি যথা দিয়ে এই কোলন চিহ্নটা ব্যবহার করে লিখতে পারি সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। তাহলে এই ক্ষেত্রে আমার কি করা হয়, এই কোলন ড্যাশটা ব্যবহার করা হয়। তারপরে আমি পরের চিহ্নে আসি হাইফেন। হাইফেন দেখো, ড্যাশের চাইতে একটু ছোট্ট হাইফেন। এখানে কিন্তু তোমার কোনো থামার প্রয়োজন নেই। বাক্যের মধ্যে যখন এই হাইফেনটা থাকবে, এখানে থামার দরকার নেই। এই হাইফেনটাকে বাংলায় আবার কি বলা হয় জানো, যে সংযোগ করে। সংযোগ বাক্য মানে দুটো বাক্যকে এটা কি করে, সংযোগ করে। তাহলে দুটো বাক্যের সংযোগ। তারপরে দেখো, সমাসবদ্ধ শব্দের অংশগুলোকে বিচ্ছিন্ন করে। দুটো বাক্যের সংযোগ। মা, যেমন এই হাইফেনের একটি উদাহরণ দিয়ে তোমাদের বুঝে দিই, পাপ পুণ্য, ভালো মন্দ, বিবেক দিয়েই বুঝতে হয়। তাহলে পাপ, তারপরে একটা হাইফেন আছে ছোট্ট চিহ্ন দিয়ে পুণ্য, ভালো মন্দ, বিবেক দিয়ে বুঝতে হয়। একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। সমাসবদ্ধ শব্দের অংশগুলো বিচ্ছিন্ন করতে, যেমন প্রীতি উপহার, তুমি আমার প্রীতি উপহার গ্রহণ করো। প্রীতির পরে ছোট্ট একটি হাইফেন চিহ্ন দিয়ে আমরা কি ব্যবহার করি, এই উপহার কথাটা লিখি। এর পরের চিহ্ন দেখো, উদ্ধৃতি চিহ্ন। উদ্ধৃতি চিহ্ন, এই উদ্ধৃতি চিহ্ন আবার কিন্তু 2 প্রকার হয়ে থাকে। একটি হচ্ছে একক আর একটি হচ্ছে দ্বৈত। একক বলতে, যেমন কাউরি কোনো কথা যখন আমরা একেবারে তুলে, মা বললেন, যেমন আরেকটি উদাহরণ দিয়ে, যেটা সবার তোমাদের জানা আছে, রবীন্দ্রনাথ বলেছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। আর দ্বৈতটা, যেটা উদ্ধৃতির মধ্যে আরেকজনের উদ্ধৃত অংশ তুলে দেওয়া হবে, সেখানে কিন্তু এই দ্বৈত, এই যে দ্বৈত চিহ্নটা ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, পরের দেখে আসো, বন্ধনী চিহ্ন। বন্ধনী চিহ্ন, এই বন্ধনী চিহ্নকে তোমরা, এই চিহ্নটার সম্বন্ধে অনেকে ছোটবেলা থেকে অঙ্কও করে এসেছে। অঙ্কের মধ্যে তোমার ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এই 3টা চিহ্ন কিন্তু থাকে। কিন্তু বাংলা বাক্যে আমাদের সচরাচর প্রথম বন্ধনী আর তৃতীয় বন্ধনী, এই দুটো চিহ্নই কিন্তু বেশি ব্যবহার করা হয়। এর চিহ্নটা ব্যবহার করার মানে হচ্ছে কোনো একটা, যেমন কোনো একটা কবির কিংবা লেখকের যখন তুমি উল্লেখ করবা, তার জীবৎকাল উল্লেখ করতে গেলে তারপর এই বন্ধনী চিহ্নটা ব্যবহার করা হয়ে থাকে। তারপরে কোনো একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করার সঙ্গে আরেকটা প্রসঙ্গের যদি আমি সম্পর্কটা তুলে ধরি, সেক্ষেত্রেও কিন্তু আমার এই চিহ্ন ব্যবহার করে শব্দের স্পষ্টতাকে বাড়ানোর জন্যই আমরা এই চিহ্নটা ব্যবহার করি। মোট কথা, কোনো কিছু স্পষ্ট করে বোঝানোর জন্য, আরও সেটিকে জোরালো করার জন্যই কিন্তু আমরা এই বন্ধনী চিহ্ন ব্যবহার করে থাকি। এরপরের যে চিহ্ন আসবে সেটি হচ্ছে আমার বিকল্প চিহ্ন। বিকল্প চিহ্নটা দেখতে দেখো,
দাড়ির মতো নয়, ডান দিকে একটু কাত, দাড়ির চাইতে একটু লম্বা হবে। এই বিকল্প চিহ্ন যে কোনো শব্দ সংখ্যার ক্ষেত্রে, যেমন মৃদুলা, এই বিকল্প চিহ্ন দিয়ে লিখছি রোদেলা। আমার অফিসের নাম্বার এটা অথবা এইটা। তারিখ নির্দেশ করতে আমরা তারিখ লেখার সময় কিন্তু এই বিকল্প চিহ্নটা ব্যবহার করে থাকি। ভগ্নাংশ প্রকাশ করতে এই চিহ্নটা ব্যবহার করে থাকি। তারপর কোনো কিছু কবিতার কিংবা কোনো চরণ উল্লেখ করার ক্ষেত্রে এই বিকল্প চিহ্ন ব্যবহার করে থাকি। এর পরের যে চিহ্নটা আসবে সেটা দেখো ঊর্ধ্ব কমা। ঊর্ধ্ব কমা, ঊর্ধ্ব কমা কথাটি কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকি আমরা? যখন কোনো বর্ণকে বর্জিত করি কিংবা লুপ্ত করি বা অনুক্ত থাকে, সেক্ষেত্রে আমরা কি করি? এই ঊর্ধ্ব কমাটা ব্যবহার করে থাকি। কারণ এই যেমন দেখো দুইটি, দুটি, দুটি, এই যে ঊর্ধ্ব কমা, একটি একশত, একশো, এগুলো আমরা এই ঊর্ধ্ব কমা চিহ্নটা ব্যবহার করতে পারি। পরের যে একটি চিহ্ন আমি বলে আসছি সেটা হচ্ছে বিন্দু চিহ্ন। এই বিন্দু চিহ্ন সম্বন্ধে তোমরা পরিচিত আছো, ইংরেজিতে এটাকে ফুল স্টপ হিসেবে তোমরা ব্যবহার করে থাকো, কিন্তু বাংলায় কিন্তু এর ব্যবহারটা একটু অন্যতর। যেমন দেখো, উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, শব্দ সংক্ষেপণের ক্ষেত্রে আমরা কি করি? বিন্দু চিহ্নটা ব্যবহার করি। যেমন ডক্টর, ডাক্তার, তার পাশে আমরা কি করি? এই বিন্দু চিহ্নটা দিই। কিন্তু অনেকে আবার মনে করে বিসর্গ চিহ্ন দিয়েও কিন্তু তোমরা অনেকে আমরা কি করি, অনেক সময় অনেকে এটা করে থাকে যে শব্দের সংক্ষেপণ করে, কিন্তু এক্ষেত্রে কিন্তু এটা ঠিক নয়। কারণ এই বিসর্গ যখন আমরা উচ্চারণ করি, এটা কিন্তু একটু আধা আধি পেছনে গিয়ে হয়ের মতন উচ্চারণ আসে। তারপরে যে আসবে আমাদের ত্রিবিন্দু। ত্রিবিন্দু, ত্রিবিন্দু বলতে এটা একটা উদাহরণ দিয়ে বোঝালে তোমরা আরো ভালো বুঝতে পারবে। আমি বলছি দাঁড়াও। বক্তব্যের কিছু অংশ বর্জনের জন্য, যখন আমরা একটা বক্তব্যের কাউরি কোনো বক্তব্য লিখব, তোমরা কিন্তু লক্ষ্য করে থাকবে অনেক সময় আমরা কি করি, আমরা নিজেরাও করি, ক্লাসে হয়তো অনেক সময় দেখো ভাব সম্প্রসারণ পড়াই কিংবা সারমর্ম সারাংশ যখন পড়াই, হয়তো বোর্ডে আমরা, তোমাদের জানা থাকে যেহেতু, কিন্তু পরীক্ষার প্রশ্ন তো তা করি না। পরীক্ষার প্রশ্নে আমরা সবগুলো লাইন লিখি, অন্তত ডট ডট দিয়ে প্রথম লাইন লিখি, ডট ডট দিয়ে লাস্ট লাইন লিখি। একটা উদাহরণ দিই, অবশ্যই তোমরা স্বামী বিবেকানন্দ নামে মহাপুরুষের নাম শুনেছো, তোমরা এটা ভাব সম্প্রসারণও পড়েছো। আমি লাইন কয়েকটা বলি দেখো। বহুমুখে সম্মুখে তোমার ছাড়ি কোথা, খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন, সে বিষয় ঈশ্বর। এটা স্বামীজির বক্তব্য। কিন্তু এইটা যদি আমি ওই যে বহুমুখে সম্মুখে তোমার ছাড়ি কোথা লিখলাম, ডট 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 দিয়ে লাস্টে লিখলাম জীবে যেই জন সেই জন, সে বিষয় ঈশ্বর, লাস্ট লাইনটা আমি লিখলাম, কিন্তু মাঝের টাল লাইন থাকলো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ত্রিবিন্দু মানে এই বিন্দু ব্যবহার করতে পারি। তারপরে যে একটা চিহ্ন আসবে সেটা হচ্ছে দুই দাড়ি। দুই দাড়ি, এই দুই দাড়ি বলতে এক দাড়ি তো আমরা ব্যবহার সবসময় করি, কিন্তু দুই দাড়ি তো এটা আমরা আগে মধ্যযুগে এটা অনেক ব্যবহার হতো, কিন্তু সাম্প্রতিককালে এটার ব্যবহার কিন্তু কমে গেছে। এটা শুধুমাত্র এখন যেটা ব্যবহার হয়, তোমরা তো অনেকেই গান শেখো, গান করো, গানের দেখবা অন্তরা কিংবা স্তবকের শেষে কি করে এই সমান এই দুই দাড়িটা ব্যবহার করা হয় সমান বাচকতা বোঝাতে। মাতা ও পিতা, মাতা পিতা। তারপর সন্ধির ক্ষেত্রে, যেমন বিদ্যা যোগালয় সমান বিদ্যালয়, এক্ষেত্রে কিন্তু আমরা কি করি, এই সন্ধির ক্ষেত্রে আমরা এই দুই দাড়ি ব্যবহার করে থাকি। এখন আমার প্রশ্ন, এই যে বিরাম চিহ্ন, এই বিরাম চিহ্ন সম্বন্ধে তোমাদের এই বিস্তারিত আলোচনা করার উদ্দেশ্যই আমাদের, আমি কেন এটা তোমাদের একটু বোঝানোর চেষ্টা করলাম। তোমরা তো এখন সবেমাত্র অষ্টম শ্রেণীতে পড়ছো, এখন তোমরা হয়তো পাচ্ছ এটা অবজেক্টিভ আকারে পাবা, কিন্তু এই ধারণাটা যদি তোমাদের থাকে পুরো বিষয়বস্তুর সম্বন্ধে, তোমাদের এটা একদম ক্লাস 10 পর্যন্ত যাবে, এমনকি 11-12 ক্লাস পর্যন্তও যাবে। আর এইটা তোমরা ছোটবেলা থেকে কিন্তু এই ক্লাস 6 থেকে একটা আইটেম পাও ইংলিশে,
তোমরা সচরাচর 5 নম্বর থাকলে সেখান থেকে 3 আনার চেষ্টা করো। কি করে আনার চেষ্টা করো? তোমাদের যদি কোনো নামের প্রথম অক্ষরে তোমরা ক্যাপিটাল লেটার লিখো, কোনো মতো কোথাও যদি ফুল স্টপটা বুঝতে পারো বুঝিয়ে বসাও, কিংবা কোথাও যদি কোনো প্রশ্ন থাকে ওয়ার্ড দেখলে হয়তো প্রশ্নবোধক চিহ্ন বুঝিয়ে আন্দাজ, যাই হোক এইটুকু তোমাদের ধারণা আছে। কিন্তু বাংলার ক্ষেত্রে এই চিহ্নগুলো সম্বন্ধে যদি তোমাদের ধারণা থাকে, তোমরা যখন বাংলা লিখবা নিজেরা কিন্তু কোথায় কোন চিহ্ন দিলে কোন অর্থ প্রকাশ পাবে এটা কিন্তু তোমরা নিজেরা বুঝতে পারবা। আর এই বিষয়টা পড়ার পর এখন থেকে তোমরা কি করবা, যখন বাংলা প্রথম পত্র গদ্য কিংবা পদ্য যেটাই পড়ো না কেন, প্রত্যেকটা লাইন যখন তোমরা খুব ভালো করে পড়বা, প্রত্যেকটা জায়গায় একটু লক্ষ্য করবা যে কোথায় কোন চিহ্ন এখানে ব্যবহার করা হলো। এখন এই বিরাম চিহ্নের সঠিক ধারণাটা তোমাদের কিন্তু রাখতে হবে, তবেই তোমাদের বাংলা পড়াটা কিন্তু সুন্দর হবে। আশা করি এতক্ষণ আমি যেগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম, এখান থেকে তোমার যদি তুমি এখান থেকে তোমার শিখন ফল কি দাঁড়াচ্ছে, পাঠ শেষে শিক্ষার্থীরা শিখতে পারবে বিরাম চিহ্ন কি, বিরাম চিহ্ন ব্যবহারের বিভিন্ন নিয়ম কি, এবং যথাযথভাবে কিভাবে এটা প্রয়োগ করা যায় শিক্ষার্থীরা শিখতে পারবে। আর আশা করি এই বিষয়টা সম্বন্ধে তোমাদের অবশ্যই ধারণা এসেছে। তারপরেও তোমাদেরকে বলে রাখি, যদি কোথাও কোনো সমস্যা হয়, বুঝতে অসুবিধা হয়, অবশ্যই তোমরা আমাকে বলবা, আমি বোঝানোর চেষ্টা করব। আর এগুলো বিষয় অন্তত এই বোর্ড বই খুলে বাসাতে তোমরা এখন দেখে পড়ে নিবা, দেখবা সুন্দর বোঝানো হয়ে গেলে পড়তে কিন্তু একটু সুবিধা হয়। আর না বুঝলে এটা পড়তে তোমাদের একটুও ভালো লাগতো না, এখন আশা করি অবশ্যই ভালো লাগবে। তবে এখন যতটুকু আমি আলোচনা করলাম তোমরা যদি মন দিয়ে বুঝে থাকো অবশ্যই বুঝবে। আর আমার মনে হয় এখন তোমাদের অনলাইনে ক্লাস করে অনেকেরই হয়তো খুবই ভালো লাগছে। আর বাসায় থাকবা, এখনও তো আমাদের করোনার প্রকোপ থেকে আমরা এখনও কিন্তু বাঁচতে পারিনি, এখনও আমাদের সাবধানে থাকতে হবে, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবা, বাইরে অযথা বের হবে না, যদিও বা বেরো খুব সাবধানে মাস্ক ব্যবহার করবে। আর যতক্ষণ বাসায় থাকবে ক্রিয়েটিভ বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবা, নিজেরা চেষ্টা করবা কিভাবে কি করা যায়। মানে মোট কথা একঘেয়েমি জীবন থেকে তোমরা যেন বেরিয়ে আসতে পারো, এই জন্য নিজেরা একটু চেষ্টা করবা কতটুকু ভালো থাকা যায়। আশা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সুস্থতা কামনা করে আজ আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।